সবাইকে বড়দিনের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বৈশাখী টেলিভিশনের নিয়মিত আয়োজন ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে। আপনারা জানেন আজকের আমাদের অনুষ্ঠানে আমরা সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজকের আমাদের আলোচনার বিষয় নির্বাচনী রোডম্যাপ ও রাজনৈতিক অস্থিরতা। আমরা এ বিষয়ে কথা বলবো, তবে শুরুতে আপনাদের জানিয়ে রাখি আজকের আমাদের এই অনুষ্ঠানটি বৈশাখী টেলিভিশনের ভেরিফাইড ফেসবুক পেজ এবং ইউটিউবে আপনারা একসাথে দেখতে পাচ্ছেন। আজকে আমাদের সাথে আলোচনার জন্য দুজন সম্মানিত অতিথি আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। পরিচিত হয়ে নেব আমরা তাদের সাথে। আমার পাশে রয়েছেন মোশাররফ আহমেদ ঠাকুর, রাজনৈতিক বিশ্লেষক ও শিক্ষক, অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এবং আরও রয়েছেন অধ্যাপক মোহাম্মদ শাহ আলম, সাধারণ সম্পাদক, জাতীয়তাবাদী শিক্ষক পরিষদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। ধন্যবাদ। আপনাদেরকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। দর্শক, আমরা আমাদের মূল আলোচনা শুরু করব, তবে তার আগে দেখে নেব আজকের বৈশাখী টেলিভিশনে প্রচারিত সংবাদ শিরোনামগুলো। আইনশৃঙ্খলা বাহিনীর জন্য ২০২৪ সাল জন অনাস্থার বছর। আন্দোলন দমাতে জনরোষের শিকার হওয়া বাহিনীর আস্থা ফেরানোই এখন বড় চ্যালেঞ্জ। প্রত্যেক ধর্মের শান্তি বাণী নিজের মধ্যে স্থাপন করার আহ্বান প্রধান উপদেষ্টার। বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের সাথে শুভেচ্ছা বিনিময়। গণহত্যায় জড়িতদের ঠাঁই দেবে না বিএনপি, হুঁশিয়ারি ফখরুলের। সংস্কার ছাড়া সুষ্ঠু নির্বাচন অসম্ভব মনে করে জামায়াত। সংস্কার ব্যাহতের অভিযোগ এলজিআরডি উপদেষ্টার। গণভবনকে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর প্রতিষ্ঠার প্রস্তাবে অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। সাইবার সুরক্ষা অধ্যাদেশের খসড়া চূড়ান্ত। এবং অপহরণ ও হত্যার উদ্দেশ্যে বৈশাখী টিভি ডিএমডি ও প্রধান সম্পাদকের ওপর হামলা। 11 জনকে আসামি করে বনানী থানায় মামলা, গ্রেফতার 4। আমরা শিরোনামগুলো এতক্ষণ দেখছিলাম। আপনারা জানেন অন্তর্বর্তী সরকার নির্বাচনের জন্য একটি সম্ভাব্য তারিখ ঘোষণার পরই দেশ জুড়ে শুরু হয়েছে নানা রকম আলোচনা সমালোচনা। বিশেষ করে রাজনৈতিক দলগুলো নানা রকম সমালোচনা করছেন এবং আলোচনা করছেন। সে বিষয়ে আমাদের আজকের আলোচনা তারা কি বলছেন এবং কোন দিকে যাচ্ছে আমাদের আজ দেশের রাজনৈতিক পরিস্থিতি। আলোচনা শুরু করব মোশাররফ আহমেদ ঠাকুর আপনাকে দিয়ে। আমি যেমনটি আসলে অনুষ্ঠানের শুরুতে বলছিলাম যে অন্তর্বর্তী সরকার একটি নির্বাচনের জন্য সম্ভাব্য তারিখ ঘোষণার পরই দেশ জুড়ে আসলে নানা রকম আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে যদি আমরা দেখি যে বিএনপি এবং সমমনা দলগুলো তারা সরকারের নির্বাচনী বক্তব্যটাকে অস্পষ্ট বলছেন। এই যে নির্বাচন নিয়ে সরকারের বক্তব্যকে ঘিরে আমাদের যে দলগুলো রয়েছে বিএনপি এবং সমমনা দলগুলো বা অন্যান্য রাজনৈতিক দলগুলো যারা আসলে দ্রুত নির্বাচন চাচ্ছে, তাদেরই সাথে সরকারের বক্তব্য কারণে কি কোনো দূরত্ব তৈরি হলো কিনা? ধন্যবাদ। বৈশাখী টেলিভিশনের দর্শক শ্রোতা, অপর বিজ্ঞ আলোচক প্রফেসর শাহ আলম এবং আপনাকে সবাইকে শুভেচ্ছা। দেখুন, যে প্রধান উপদেষ্টা বলেছেন যে 25-এর শেষ দিকে অথবা 26-এর প্রথম দিকে। তো 25-এর শেষ দিকে মানে তো জুন বোঝায় না, আর 26-এর শুরুর দিকে এটা 26-এর জুন বোঝায় না। তো এটা হচ্ছে 12 হাত কাকুরের 13 হাত বিচি। তো এটা হচ্ছে যে এইটা প্রধান উপদেষ্টা বলার পরে ওনার প্রেস সচিব তিনি এসে বললেন যে এটা হবে 26-এর মার্চ মাস, 26-এর জুন। তো ওই ভদ্রলোক শফিকুল ইসলাম না শফিকুল আলম, তো উনি জানেন না যে উনি যে সরকারি কর্মচারী। প্রধান উপদেষ্টার বক্তব্যকে যদি ব্যাখ্যা করতে হয় আরেকজন উপদেষ্টাকে দিয়ে ব্যাখ্যা করানো উচিত ছিল, নাম্বার 1। নাম্বার 2, এর আগেও এরকম দেখেছি যে শিক্ষা উপদেষ্টা প্রাজ্ঞজন আমাদের ওয়াহিদুদ্দিন মাহমুদ বলার পরেও তিনি এই রকম করেছেন, এসে বলছেন না 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 এটা শিক্ষা উপদেষ্টা না, প্রধান উপদেষ্টা তারিখটা বলবেন। আসিফ নজরুল বলার পরেও এরকম ঘটনা ঘটেছে। তো এইরকম সমন্বয়হীনতা এই সরকারের মধ্যে আছে এবং অস্পষ্টতা তো আছেই। তো এই জন্য আমরা বলছি যে সরকার আসলে আমরা তাড়াতাড়ি না দূরে খুব বেশি পরে চাচ্ছি নির্বাচন, সেটা না। আমরা বলছি সরকার নির্বাচনটা কখন করতে চায়, কত সময় নিয়ে করতে চায়, এর মধ্যে কি কি কাজগুলি করতে চায়,
এটা জানানো দরকার। যেমন আমার এখানে প্রফেসর শাহ আলম আছে, প্রফেসর শাহ আলম বা আমিও একটা ছোটোখাটো বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করি। তো আমরা সেমিস্টারের শুরুতেই সেমিস্টারটা 6 মাসে হবে না 4 মাসে হবে আমরা তো বলে দেই নাকি, নাম্বার 1। নাম্বার 2, আমরা কোর্স লেআউটটা বাচ্চাদেরকে বলে দেই, কোর্স লেআউটটা কী কী পড়াবো বলে দেই, কতটি ক্লাস হবে সম্ভাব্য বলে দেই, মিড টার্ম হবে কতটা কোয়েশ্চেন নিয়ে বলে দেই, তারপর ফাইনাল টার্মে কি কি হবে এটা নিয়ে বলে দেই, কবে হবে পরীক্ষাগুলি। আমরা একটা একাডেমিক ক্যালেন্ডার শুরুতেই সেমিস্টার শুরুতেই বলে দেই, এটা 4 মাসে সেমিস্টার 6 মাসে হবে এটাও বলে দেই। তো ডক্টর ইউনূসের এত লজ্জা কেন, এত শরম কেন, এত ইয়া কেন, যে এত দ্বিধা কেন যে উনি বলতে পারবেন না যে কতদিনে নির্বাচন করবেন আর নির্বাচনের আগে তিনি কি কি কাজ করবেন, উনি কি কি সংস্কার করবেন। ধরুন আমি একটা সংস্কারের কথা বলি, পুলিশের সংস্কার। পুলিশের সংস্কার করতে গেলে কি কি করতে হবে, পুলিশের অর্গানোগ্রামে হাত দিলে পিআরবি সংস্কার করতে হবে, পিআরবিতে হাত দিতে হবে। পুলিশের সাথে রিলেটেড হচ্ছে পেনাল কোড মানে দণ্ডবিধি। দণ্ডবিধিটা ব্রিটিশরা বানাইছে 25 বছরে, 1835 সাল থেকে 1860 সাল পর্যন্ত এটা বানাইছে। 1860 সালে পাশ করছে, তারপর 2 বছর অপেক্ষা করছে এটা কার্যকর করতে। তারপর সিআরপিসি বানাইছে 1898 সালে, এরপরে আছে এভিডেন্স অ্যাক্ট। এইগুলো হচ্ছে পুলিশ সংস্কারের সাথে রিলেটেড। এই পুলিশ সংস্কার করতে গেলে একটা কন্টিনিউয়াস প্রসেস হলে এটা লাগবে 10 বছর। আমি কি 10 বছর অপেক্ষা করব? ডক্টর ইউনূসের 85-86 বছর বয়স, উনি কি এই রবার্ট মুগাবে একমাত্র পৃথিবীর 95 বছর বেঁচে ছিলেন, আর তো পৃথিবীর কোনো রাষ্ট্রপ্রধান 95 বছর বেঁচে ছিলেন না। তো ডক্টর ইউনূস কি 96 বছর বাঁচবেন? উনি গ্যারান্টি দিবেন? তার মানে বিএনপি এটাকে অস্পষ্ট যে একটা রোডম্যাপ বলছে, তা সেটা কি আপনি বলছেন যে এটা রোড ম্যাপই না, অস্পষ্ট আর সুস্পষ্টকে এটা তো রোড ম্যাপই না। এটা হচ্ছে যদি তবে কিন্তু শর্ত থাকে, যে এইরকম অনেকগুলি শব্দের বেড়াজালে একটা অস্পষ্ট একটা বক্তৃতা। আমি আপনাকে বলছি এই জন্য সরকারকে আমরা সরকারের সাথে যে রাজনৈতিক দলগুলোর দূরত্ব এটি আসলে তৈরি হলো কিনা, কিভাবে দেখছেন এটি? না, আমি দূরত্ব এখনো মনে করি না। আমরা মনে করি আমরা সরকারকে বলছি, যেমন ধরুন প্রফেসর শাহ আলমের সাথে আমার খুব একটা হৃদ্যতা আছে। আমি শাহ আলমের একটা কথা যদি না বুঝি তাহলে আমি কি বারবার বলবো না শাহ আলম একটু বুঝিয়ে বলেন, আমরা বলবো না এটা? তো এটা বুঝলে কি শাহ আলম একটু বুঝিয়ে বলেন, যে বা শাহ আলম যদি বলে ঠাকুর ভাই এটা একটু বুঝিয়ে বলেন, আমি আপনার কথাটা বুঝি নাই, তো এটা কি আমাদের মধ্যে দূরত্ব তো হয়ে গেল? দূরত্ব হয় নাই, সরকারের সাথে আমাদের দূরত্ব হয় নাই, কিন্তু আমরা সরকারের কথার মধ্যে অস্পষ্টতা দেখছি। আমরা যেহেতু অস্পষ্টতা দেখছি, তাই জনগণের অস্পষ্টতা আরও বেশি, জনগণের কাছে বেশি, নিশ্চয়ই আরও বেশি অস্পষ্ট। আমরা এটাকে স্পষ্টায়ন করার জন্য, আরও বেশি ক্লিয়ার করার জন্য, স্বচ্ছ করার জন্য আমরা এটা কথাটা বলছি ওনাদেরকে, আমরা জানাচ্ছি যে আপনি এটাকে স্পষ্টায়ন করুন, ক্লিয়ার করুন, স্বচ্ছ করুন, কথাটা আরও পরিষ্কার করে সবাইকে বুঝিয়ে বলুন। এটাই, দূরত্বের কিছু নাই এখানে। ধন্যবাদ। অধ্যাপক মোহাম্মদ শাহ আলম, আপনার কাছে আসি। আজকে জামায়াতের আমির শফিকুর রহমান বলেছেন যে রাষ্ট্র সংস্কার ছাড়া নির্বাচন সম্ভব নয় বলে তিনি মনে করছেন। তার মানে তিনি আসলে আগে সংস্কার চাচ্ছেন, এর পরে নির্বাচন। তার এই ভাবনাটিকে আসলে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ। আপনার প্রশ্নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আপনি জানেন 5 জুলাই আগস্টের আন্দোলনে, ছাত্র গণ আন্দোলনে শেখ হাসিনার পালিয়ে যাবার পর একটি প্রশ্ন দাঁড়িয়েছে যে গত 16টি বছর যে স্বৈরাচারী ফ্যাসিবাদী সরকার ক্ষমতায় ছিল, বাংলাদেশের প্রত্যেকটি অর্গানকে, প্রফেশনাল বডিকে ধ্বংস করে দিয়েছে। এই সরকার আসার পরে প্রশ্ন উঠেছে সংস্কারের। এটা জনদাবিতে পরিণত হয়েছে সংস্কারের। কিন্তু আমার এখন উনি যে আমার সহ-আলোচক মোশাররফ ঠাকুর, বিজ্ঞ আলোচক যে কথা বলছেন, ওনার সাথে একমত আমি। আবার আরেকটি সংস্কারও চাই এবং নির্বাচনের রোডম্যাপও চাই। রাজনীতিবিদরা কি বলছেন? রাজনীতিবিদরা বলছেন যে নির্দিষ্ট ছক আকারে নির্বাচনী রোডম্যাপ দেয়া হোক, কিন্তু আমাদের উপদেষ্টাদের মধ্যে বিভিন্ন রকম কথার কারণে রাজনীতিবিদরা অস্থির হয়ে পড়েছে। এখন যে একটি সমৃদ্ধ
গণতন্ত্রকামী বাংলাদেশ গড়তে হলে আপনাকে সংস্কার করতে হবে। জি। সংস্কার ইজ ইনএভিটেবল, এটা অত্যন্ত জরুরি এবং প্রয়োজন। কিন্তু এই সংস্কার কতদিন সময় নেবে, কত তারিখ পর্যন্ত সময় নেবে? আমার এই জানুয়ারির মধ্যে প্রফেসর ডক্টর ইউনূস উনি বলেছেন যে আমরা 6টা কমিশনের রিপোর্ট পেয়ে যাব। তাহলে 6টা কমিশনের রিপোর্ট পেলে আমার মনে হয় না 2025-এর পরে, আমরা ডিসেম্বরের পরে আর বেশি দূর যাওয়া লাগবে। তো সুতরাং এই বিষয়টা উপদেষ্টা মণ্ডলী যদি সঠিক করে দেন, নির্দিষ্ট করে দেন, তাহলে আর এই ধোঁয়াশা থাকে না। সেক্ষেত্রে আপনার কি মনে হয় যে সরকার যে সময় বেঁধে দিয়েছে একটি, সে সময়ের মধ্যে যৌক্তিক সময়ের মধ্যে সংস্কারটুকু করা সম্ভব? অবশ্যই সংস্কার দরকার। সংস্কার এই দেশের মানুষ চাইতেছে, কারণ জি। শেখ হাসিনা তার ফ্যাসিবাদী রিজিম তারা বাংলাদেশটাকে ধ্বংস করে দিয়েছে। এখন সংস্কার না হলে, কারণ আপনি আরেকটা বিষয় আছে, সংস্কারগুলো বাস্তবায়ন হবে সংসদে, পার্লামেন্ট লাগবে। জি। পার্লামেন্টের ইলেকশন যদি না হয় তাহলে এই সংস্কার কিন্তু কোনো কাজে আসবে না। এখন যে কথাটা উঠছে, সংস্কার রিপোর্ট দেওয়ার পরে স্টেক হোল্ডার সকল পলিটিক্যাল লোকদের কিন্তু কনসেনসাস লাগবে। তাদের যদি ঐক্যমত্য না থাকে তাহলে এটা সংসদে গিয়ে আবার আটকে যাবে। আপনাকে ভাবতে হবে যে সংস্কার বাস্তবায়ন হবে সংসদে, তাই নির্বাচন অত্যন্ত জরুরি এবং আবশ্যক। তাই আমি বলতে চাই, ক্লিয়ার করতে চাই, জি। আমার সংস্কারও দরকার, নির্বাচনও দরকার। জি। দ্রুততম সময়ে সংস্কার শেষ করে নির্বাচনের দিকে আমাদের যাওয়ার দরকার। এটাই পলিটিক্যাল লোকদের সাথে, এটা কোনো গন্ডগোল না, এটা শুধু জাস্ট রোডম্যাপ, তার নির্দিষ্ট রোডম্যাপ না পাওয়াতে রাজনৈতিক দলদের সাথে একটা দূরত্ব তৈরি হচ্ছে। এই দূরত্বটা যদি আমরা প্রশমন করতে পারি, আমরা যদি এটাকে সুন্দরভাবে সেটেল করতে পারি, আমি মনে করি বর্তমান বিজ্ঞ ও উপদেষ্টা পরিষদ তারা একটা স্পেসিফিক, উনি যে ইউনিভার্সিটির কথা বললেন, যে আমরা কিন্তু পড়ানোর আগেই আমরা কিন্তু একটা রোড ম্যাপ দিয়ে দেই, কারিকুলাম বলে, ওই কারিকুলাম লাগে যে আমি এই সময়ের মধ্যে শেষ করব এবং নভেম্বর ডিসেম্বরে আমি ইলেকশন পরীক্ষার এক্সাম হলে যাব। এখন আমার সহ-আলোচক, বিজ্ঞ আলোচক যে কথাটা বলেছেন যে আমার তো পরীক্ষা ডেট তো আমি পেলাম না, আমার তো কারিকুলাম ফিক্সড হয়নি, এই সমস্যা এইটাই, আর কোনো সমস্যা না। আসলে আমরা সবাই সব জায়গায় ঠিক আছে, সংস্কারও দরকার, রোডম্যাপও দরকার, কিন্তু প্রফেসর ডক্টর ইউনূসের মধ্যে আমি কোনো ভুল পাই না। উনি বলছেন যে আগামী জানুয়ারির মধ্যে 6টা কমিশনের রিপোর্ট পাবে, তা আমি মনে করি এর চেয়ে আর কি হতে পারে। জি, উনি তো ধন্যবাদ। ক্লিয়ারে করলেন। জি, ধন্যবাদ। মোশাররফ ঠাকুর, আপনার কাছে আসতে চাই। অন্তর্বর্তী সরকার যে সময়সীমা বেঁধে দিয়েছে নির্বাচনের জন্য, সেটি হচ্ছে 2025-এর শেষ থেকে বা ডিসেম্বরে যদি ধরি আমরা, এবং 2026 থেকে 26-এর মাঝামাঝি সময়ের মাঝে। এই যে নির্ধারিত সময়সীমা যে দিয়েছেন বা তার যে সময়সীমা রয়েছে, এই সময়সীমার মধ্যে বিএনপির আপত্তির বিষয়গুলো কি কি দেখছেন আপনি? আমি আপনাকে বলি যে আপনি কি করতে চান এবং কি কি কাজগুলি করতে চান এবং কাদেরকে নিয়ে করতে চান, এইটা হচ্ছে মূল বিষয়। আপনি যদি ধরুন যে পার্লামেন্টারি এই যে আমাদের যে ইলেকশনের রিফর্মস যেগুলি আছে, এইগুলি করতে হাইয়েস্ট 30 ডেজের দরকার। ইলেকশন আরপিও রিফর্মস এইটা করতে 30 ডেজ দরকার হাইয়েস্ট। আপনার কনস্টিটিউশনাল রিফর্মসের যে কাজগুলি আছে, এইগুলি আপনার অলরেডি বিএনপি 1 বছর প্রথম কাজ করেছে, 22 সালের পুরো বছর কাজ করে অনেক সিএসপি, অনেক বড় বড় প্রফেসর এদেরকে নিয়ে কাজ করে 19শে ডিসেম্বর 2022 সালে এটা ইন্ট্রোডিউস করা হয় এবং তারপরে আরও প্রায় সমস্ত রাজনৈতিক ডান বাম সবাইকে নিয়ে আলোচনা করে 2023 সালের 13ই জুলাই 31 দফা, মানে আরও একটু করে সবার সাথে আলোচনা করে দেওয়া হয়। তো এই সংস্কার প্রস্তাবগুলি দেওয়া আছে, অলরেডি করা আছে, কাজ করা আছে, কেন 1.5 বছরের কাজ করা আছে। তো এই কাজটাকে যদি বেস লাইন ধরা হয়, ফাউন্ডেশন ধরা হয়, ধরে যদি এই সরকার কাজ করে, আর বেসিক্যালি যেমন কনস্টিটিউশন সংস্কারের প্রশ্নে উনি প্রস্তাব রাখবেন, পরবর্তী পার্লামেন্ট
যে রাজনৈতিক দলগুলি একমত হবেন, ঐক্যমত আস্থায় নেবেন, তারা অঙ্গীকার করবেন যে আমরা যেই ক্ষমতায় যাই না কেন আমরা এই কাজগুলি করব। বেসিক্যালি এইটুকু। রাজনৈতিক দলগুলিকে আস্থায় না নিয়ে রাজনৈতিক দলগুলি যদি এটা ওন না করে এবং এইরকম সংস্কার এটা থিসিস হতে পারে, ডক্টর শাহ আলমের থিসিস হতে পারে, তো এটা রাজনৈতিক ক্ষেত্রে কোনো কাজে লাগবে না, রাষ্ট্রীয় ক্ষেত্রে কোনো কাজে লাগবে না, এটা ভবিষ্যৎ প্রজন্মের জন্য আবার আরেকটা থিসিসের রেফারেন্স হতে পারে। তো এইরকম সংস্কারের প্রস্তাবনা 111-এর গভর্নমেন্টের অনেকগুলি আছে, জাস্টিস শাহাবুদ্দিন সময়ের অনেকগুলি প্রস্তাবনা আছে যেগুলি রাজনৈতিক দলগুলি ওন করে নেই। তো আমরা মনে করছি যে রাজনৈতিক দলগুলি ওন করবে না এইরকম কোনো সংস্কার প্রস্তাব প্রণয়ন করে লাভ নাই। এগুলি জনগণের ট্যাক্সের অর্থের অপচয় ছাড়া কোনো কিছুই হবে না। তো এই জন্য আমরা বলছি যে আসুন রাজনৈতিক দলগুলির সাথে আলোচনা করুন যে কি কি কাজগুলি আপনারা করতে চান। এইগুলি রাজনৈতিক দলগুলিকে আস্থায় নিয়ে রাজনৈতিক দলগুলিকে সাথে একমত হয়ে এই কাজগুলি সম্পন্ন করুন, করে আগামী আমি আপনাকে বলতেছি একটা নির্বাচনের জন্য, সুষ্ঠু নির্বাচনের জন্য, অবাধ সুষ্ঠু জেনুইন নির্বাচনের জন্য যতগুলি প্রয়োজনীয় সংস্কার আছে এইগুলি করে আগামী বছর অক্টোবরের প্রথম সপ্তাহ বা তার আগে একটি জেনুইন নির্বাচন করা সম্ভব। এবং এরপরে যদি মনে করেন যে দেখছেন যে এরপরেও এই সরকার লিঙ্গারিং করতে চায়, তাইলে মনে করবেন এখানে কুমতলব আছে, কুমতলব আছে এবং এই কুমতলবটা আমি আপনাকে হিংস দেই। কুমতলব আছে যে তারা এইখানে তাদের গৃহপালিত গৃহপালিত কিছু লোকজন আছে যারা দল করবেন, সেই দল শৈশব তারুণ্য পার হয়ে যুবক হবেন, তারপরে তারা সাবালক হবেন, নাবালক থেকে তারপর তারা নির্বাচন দেবেন। এইরকম কুমতলব না থাকলে আগামী বছর অক্টোবরের প্রথম সপ্তাহের আগেই নির্বাচন দেওয়া সম্ভব। জি, ধন্যবাদ অধ্যাপক শাহ আলম। আপনার কাছে আবারও আসতে চাই, রাজনৈতিক দলগুলো নির্বাচন নিয়ে ব্যস্ত হবার কারণে রাষ্ট্রের সংস্কার কাজ ব্যাহত হচ্ছে এমনটি মনে করছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। তিনি রাজনৈতিক দলগুলোকে তাদের সংস্কার কাজে সহযোগিতা করার জন্য আহ্বানও জানিয়েছেন। তার এই বক্তব্যের মধ্যে দিয়ে আসলে আমরা কি বুঝতে পারি যে আসলে কোনো রাজনৈতিক দলগুলো কি রাষ্ট্রের সংস্কার কাজে ব্যাঘাত ঘটাচ্ছে? ধন্যবাদ। আজকেই আসিফ সজীব ভুঁইয়া তিনি বলছেন যে সংস্কারের পরেই নির্বাচন, কিন্তু তারা একসময় একরকম কথা বলেন, এটাই মানুষের ভেতরে, রাজনীতিবিদদের ভেতরে একটা সন্দেহে তৈরি করেছে। উনি মতলব বলেছেন কুমতলব, আমি সেটা বলবো না, যে আমি সংস্কারও চাই নির্বাচনও চাই। আমরা আগে তত্ত্বাবধায়কগুলো দেখেছি, শাহাবুদ্দিন থেকে শুরু করে মঈনুদ্দিন ফখরুদ্দিন পর্যন্ত, যে 3 মাস তারা ভালো কাজ করেছে। এখন এই কথাগুলো কেন আসছে? দেখুন, দ্রব্যমূল্য দিন দিন বাড়ছে, এখন শীতকাল, দ্রব্যমূল্যের দাম কমেনি। মানুষের পিপল পারসেপশনটা কি? পিপল পারসেপশনটা হচ্ছে বাজারে গেলে তার পকেট খালি হয়ে যায়, নাই হয়ে যায়। এটা কমানো দরকার। আইন শৃঙ্খলার উন্নয়ন দরকার, গণতান্ত্রিক একটা পরিবেশ দরকার, সেটির খবর নাই। শুধু নির্বাচন, সংস্কার। এক গ্রুপের কথা হলো সংস্কার করতে হবে টু প্রলং দেয়ার পাওয়ার, তাদের পাওয়ারকে দীর্ঘায়িত করবার জন্য তারা সংস্কার নিয়েছে। আমার বিজ্ঞ আলোচক যে কথাটা বলছেন সেটা তাদের সময়টা বৃদ্ধি করবার জন্য। কারণ ক্ষমতা এমন এক জিনিস, বাংলাদেশের মানুষ আসলে যেই চেয়ারে বসে সে চেয়ার থেকে সরতে চায় না। এই যে গাড়ি বাড়ি, যে আরাম আয়েশ, এখান থেকে সরতে চায় না। এখন দেখেন, আজকেও আমি বাংলাদেশ টেলিভিশন একটি প্রোগ্রামে গিয়েছি, আমি দেখেছি সেখানে এখনও সব জায়গায় সবগুলো প্রফেশনে আওয়ামী লীগের প্রেতাত্মারা বসে আছে, এদের বিচার কোনো কথা নাই। শেখ হাসিনাকে ফিরিয়ে এনে তাকে আইনের আওতায় আনার দরকার, সেটি নিয়ে কোনো কথা নেই। শুধু এক পক্ষ আছে সংস্কার, আর পক্ষ আছে নির্বাচন। সেক্ষেত্রে বর্তমান সময়ে রাজনৈতিক দলগুলো সংস্কার কাজে অসহযোগিতা করছে কিনা? না, বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের সংস্কার কাজে অসহযোগিতা করছে না, কিন্তু কিছু কিছু মানুষের একটু দেখুন, আমি বিএনপিকে রাষ্ট্র চালাতে আমি দেখেছি, শেখ হাসিনার মতো বিএনপি স্বৈরাচারী না। বাংলাদেশকে গণতান্ত্রিক পর্যায়ে নেবার জন্য
এবং সুন্দর একটা পরিবেশ তৈরি করার জন্য বেগম খালেদা জিয়ার নেতৃত্বে যে দল গঠন হয়েছিল 2001 থেকে 2005 অত্যন্ত সুন্দরভাবে পরিচালিত হয়েছে। এখানে এই যুক্তি যদি আসেন, তাহলে যদি নির্বাচিত পার্লামেন্ট হয় তাহলে দেশ সুন্দর পরিচালিত হবে। আবার কিন্তু সংস্কার লাগবে, কারণ আমার সবগুলো প্রতিষ্ঠান ভেঙে দিয়েছে। কোনো গণতান্ত্রিক কাঠামো, ডেমোক্রেসি অ্যান্ড ডেভেলপমেন্ট, শেখ হাসিনা নিয়েছেন ডেভেলপমেন্ট, তিনি উঁচু উঁচু বিল্ডিং করেছেন, হাজার হাজার কোটি টাকা লোপাট করেছেন। এই কিছুক্ষণ আগে আমার কাছে খবর এসেছে 8টি প্রকল্পে শুধুমাত্র শেখ হাসিনার পরিবার, শেখ হাসিনা, জয়, শেখ রেহানা এবং টিলিপ সিদ্দিক 21,000 কোটি টাকা তারা পাচার করেছে। তো সুতরাং এগুলা বিচার কথা না বলে এক গ্রুপ আছে সংস্কার, আর গ্রুপ আছে নির্বাচন। আমি একজন একাডেমিক ইউনিভার্সিটির শিক্ষক হিসাবে বলতে চাই, যৌক্তিক সময় সংস্কার শেষ করুন, নির্বাচন দিন। আর পলিটিক্যাল যারা 300 আসনের সাংসদ হবেন তাদেরকে কমিটমেন্ট করতে হবে, তারা যেন হাসিনার মতো ফ্যাসিবাদী না হয়। এই জন্য সংবিধান সংস্কার জরুরি দরকার, কারণ 72 সংবিধান শেখ হাসিনাকে স্বৈরাচারী করেছে। সুতরাং ওই সংবিধান ভেঙে চুরে চুরমার করে দিয়ে আমাদেরকে একটি গণতান্ত্রিক জন আশা আকাঙ্ক্ষার একটি বাংলাদেশ গড়বার সংবিধান। আলোচনায় ফিরবো আমরা, তবে তার আগে একটা বিরতি নিয়ে আসবো। দর্শক, ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে একটা বিরতি নেব, আমাদের সঙ্গেই থাকবেন। বিরতির পর আবারও সবাইকে স্বাগত ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে। আমরা কথা বলছিলাম নির্বাচনী রোডম্যাপ ও রাজনৈতিক অস্থিরতা নিয়ে। মোশাররফ আহমেদ ঠাকুর, আপনার কাছে আসতে চাই। আজকে বিএনপির সাথে সমমনা দলগুলোর যে বৈঠক ছিল, সেখানে গণ অধিকার পরিষদের নেতারা বলেছেন যে সরকার রাজনৈতিক দল গঠনের চেষ্টা করছে এবং বিরাজনীতিকরণের চেষ্টা করছে। তার এই কথার মাধ্যমে কি আসলে আমরা বিরাজনীতিকরণের কোনো আভাস পাচ্ছি কিনা, কি মনে করছেন? না, দেখুন, আমি তো কিছুটা তো কথা সত্য। আপনি দেখবেন যে পতিত স্বৈরাচারের দামি কমিশনারগণ কয়েকদিন আগে একটা বৈঠক করেছেন। তো এই কমিশনারদেরকে এই সরকারই তাদের পদ থেকে অপসারণ করেছে। সেখানে সরকারের কিছু লোকজন গিয়েছেন এবং তারা আশ্বাস দিয়েছেন যে তাদেরকে পুনর্বহাল করা হবে। ভিত্তিটা কি? যদি তারা সরকারের যে নতুন দল হবে সেই দলে যোগ দেয়। তাহলে কি দাঁড়ালো? তাইলে পতিত স্বৈরাচারের দামি কমিশনারগণ এই নতুন দলে যোগ দিলে তারা পুনর্বহাল হয়ে যাবেন। কি দাঁড়ালো? এই যে অবস্থাটা, এবং বিরাজনীতিকরণের প্রশ্ন, বিরাজনীতিকরণ না, এখানে কুরাজনীতিকরণ বরঞ্চ বললে আরও আসে, সঠিকভাবে আসে। পতিত স্বৈরাচারকে এতদিন বলা হচ্ছিল যে বিএনপি পতিত স্বৈরাচারকে পুনর্বাসিত করতে চায়। তো এখন দেখা গেল বিএনপির প্রতিটি আসনে 3 থেকে 5 জন করে এমপি প্রার্থী আছেন। বিএনপির কোনো আসনে কোনো নতুন লোক নেওয়ার কোনো জায়গা নাই। এটা বরঞ্চ নতুন রাজনৈতিক দল যে হবে, ওইখানে আওয়ামী স্বৈরাচারকে পুনর্বাসিত হওয়ার একটা ব্যবস্থা হবে। এটা একটা। আরেকটা হচ্ছে, আমি আপনাকে বলি যে এখানে বিরাজনীতিকরণের প্রশ্নে আপনি দেখবেন যে এই সরকারের কিছু উপদেষ্টাগণ কখনো বলছেন যে নির্বাচন কি সংস্কার না করে নির্বাচন করা যাবে না। কতদিন বলছেন। নতুন একটা বয়ান তৈরি করেছেন যে শেখ হাসিনা এবং স্বৈরাচারের দূষরদের বিচারের আগে যদি কেউ নির্বাচনের কথা বলে, তারা হবে জাতীয় শত্রু, জাতীয় বেঈমান। তাহলে বিচারের সাথে এই নির্বাচনের সম্পর্ক কি? 250-300 মানুষের, শেখ হাসিনা সহ 250 জন নামধারী, আরও 1000 জন, এই 1000-1500 জনের আসামি সহ একটা মামলার তদন্ত করতে, নাম ঠিকানা বের করে একটা 5000 পৃষ্ঠা একটা চার্জশিট তৈরি করতে লাগবে 4 বছর, 5 বছর, 6 বছর। এটা আদালতে উঠতে চার্জ ফ্রেম হইতে লাগবে 2 বছর। এটা বিচার হতে লাগবে আরও 4 বছর।
তো এই শেখ হাসিনার এক একটা মামলার বিচার হতে লাগবে 10 বছর। তো আগামী 10 বছর কি আমি অপেক্ষা করব নির্বাচনের জন্য? তার মানে কি আমরা ধরে নিব ছাত্ররা নতুন দল গঠন করবে, সেজন্য আসলে এভাবে তারা আসলে না না, সময় চাচ্ছে? আমি বলছি যে অজুহাতগুলো কি, যে আগে বললেন যে সরকার সংস্কার ছাড়া নির্বাচন করা যাবে না, এখন নতুন করে বলতেছেন যে শেখ আওয়ামী হাসিনার লীগের বিচার না হওয়া ছাড়া পর্যন্ত। নির্বাচনের দাবি করলেই হবে তিনি জাতীয় বেঈমান। তো নির্বাচনের সাথে জাতীয় বেঈমানের নির্বাচন, এই বিচারের সাথে নির্বাচনের সম্পর্ক কি? তো আমি আপনাকে বলছি যে এইগুলো হচ্ছে নির্বাচনকে ক্ষমতার যে তুলতুলে চেয়ার, এই আরাম, আমাদের শাহ আলম বলছে যে এই আরামকে তারা দীর্ঘায়িত করতে চান, এই আরামে আরও ধরে রাখতে চান, এই চেয়ারকে ধরে রাখতে চান। তো এটা যদি বাংলাদেশের মানুষের কাছে প্রমাণিত হয়ে যায়, তাহলে ডক্টর ইউনূসের কপালে দুর্গতি আছে। কিন্তু আমাদের সমস্যাটা হলো কি, আমাদের সমস্যাটা হলো আমরা এই সরকারকে আমরা বসানোর ক্ষেত্রে আমরা সম্মতি দিয়েছি, ডক্টর ইউনূস সরকারকে প্রতিষ্ঠার ক্ষেত্রে আমাদের সম্মতি ছিল। আমরা সম্মতি দিয়েছি যে শেখ হাসিনার পলায়নের পর ডক্টর ইউনূস সরকার প্রতিষ্ঠিত হোক, আমরা সম্মতি দিয়েছি আমরা সবাই। কিন্তু এই সম্মতিটা যদি সরে যায়, তাহলে ডক্টর ইউনূস সরকার মুখ থুবড়ে পড়বে, এবং মুখ থুবড়ে পড়লে আমরা যে শেখ হাসিনা পতিত এই স্বৈরাচারের বিরুদ্ধে যে পলাতক স্বৈরাচারের বিরুদ্ধে যে আমরা যে আন্দোলনটা করলাম, এইটা অনেক ক্ষেত্রেই মানুষ এটাকে বলবে এটা বিফল হবে, বা এটার বিরুদ্ধে মানুষ মনে করবে যে এটা বিফল হলো, ব্যর্থ হলো। তো আমরা এই ব্যর্থতার দায়টা এই সরকারের ঘাড়ে পড়ুক, আমরা ব্যর্থতার দায়টা নিতে চাই না। এই জন্য মনে করি আমরা এই সরকারটা সফল হওয়া উচিত। তো আমরা চেষ্টা করছি সরকার সফল হোক, আর সরকার চাচ্ছে যে সে কিভাবে বিফল হবে, সে যেন পণ করেছে যে আমি সফল হবই না, আমি সফল হব না। কী ক্ষেত্রে সফল হব না? আইন শৃঙ্খলার ক্ষেত্রে সফল হব না। কিভাবে? আজ পর্যন্ত দেখবেন স্বরাষ্ট্র উপদেষ্টা 5টা পুলিশ লাইনে গিয়েছে, 5টা পুলিশ লাইনে গিয়েছে, 5টা পুলিশ লাইনে, 5টা জেলার বড় 5টা জেলার পুলিশ লাইনে গিয়েছে। না, বর্তমানে দেশে যে আইন শৃঙ্খলার যে আমাকে বলেন, পুলিশ লাইনে 5টা পুলিশ লাইনে পুলিশের মনোবল বৃদ্ধির জন্য 5টা পুলিশ লাইনে গিয়া স্বরাষ্ট্র উপদেষ্টা গেছে? না, যায়নি, যাই নাই। ওনারা সবাই সচিবালয়ে বসে আছেন, সচিবালয়ে বসে ডিম পাড়ছে, মানুষের মন জয় করার জন্য ডিম পাড়ছে। আচ্ছা, প্রধান উপদেষ্টা উনি আজ পর্যন্ত 5টা ডিভিশনাল শহরে গিয়েছেন যে আসো সমস্ত ডিসিরা, আসো আমার সাথে কথা বলো, আমরা বিপ্লব করেছি, আমরা গণ অভ্যুত্থান করেছি, আমাদের সবাইকে কাজ করতে হবে, আমাদের ব্যর্থ হওয়া যাবে না, আমাদের সফল হইতে হবে। উনি সবাইকে উদ্দীপনামূলক বক্তব্য রেখেছেন। উনি টেলিভিশন জাতির উদ্দেশ্যে বাণী ছাড়েন। টেলিভিশন জাতির উদ্দেশ্যে বাণী দিয়ে রাষ্ট্র চালানো যায় না। জনগণের কাছে গিয়েছেন? যান না। তো এই জন্য আমি আপনাকে বলছি যে এই সরকারকে আমরা চাই সরকার সফল হোক, আর সরকার যেন মনে হয় যে সরকার যেন একেবারে পণ করেছে না আমরা সফল হবই না, আমরা ব্যর্থ হব। ধন্যবাদ অধ্যাপক শাহ আলম কিরণ, আপনার কাছে আবারও ফিরতে চাই। এই যে নতুন দল গঠনের একটা আসলে কথা শোনা যাচ্ছে, এবং তারা বলেছে 2-1 মাসের মধ্যেই তারা আসলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে তাদের দল গঠনের। নতুন দল গঠন নিয়ে পুরনো রাজনৈতিক নেতারা বিভিন্ন সতর্ক প্রতিক্রিয়া ব্যক্ত করছেন। নতুন এবং পুরাতন এদের মাঝে কি কোনো বিরোধ দেখতে পাচ্ছেন কিনা? ধন্যবাদ। আসলে যে বিষয়টা হয়েছে সেটা হচ্ছে, এখন যে আলোচনাটা এই মুহূর্তে প্রশ্নটা করছেন আমার আলোচক বললেন, এটা 5ই আগস্টের বিপ্লবের স্পিরিটের সাথে যায় না। কারণ আপনি অন্তর্বর্তী সরকার, আপনার একটা নির্দিষ্ট মেয়াদে থাকবেন, আপনার পার্টি ক্ষমতা থেকে আপনি কিংস পার্টি করবেন। আইয়ুব খান করেছে, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান করেছে, তারা সফল হয়েছে। আপনার নাই 10টা লোক, আপনি কিভাবে কিংস পার্টি করবেন? কিংস পার্টি এই দেশের মানুষ খাবে না। এর আগেও বহুবার চেষ্টা করা হয়েছে, কেউ করেনি। কারণ আপনি এই দেশে বিশেষ করে বড় দলটি বিএনপি এবং জামাত, তারা জনমানুষের দল। বিএনপি ক্ষমতায় ছিল, শেখ হাসিনা এবং বিদেশি রাষ্ট্রের ষড়যন্ত্রের কবলে পড়ে বেগম খালেদা জিয়া ক্ষমতা
ছাড়তে বাধ্য হয়েছে। 16 বছর শেখ হাসিনা যদি ক্ষমতায় না থেকে প্রতি বছর ক্রেডিবল, ফ্রি, ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশন দিত, আজকের এই কথাগুলো এখানে আসতো না। আজকের এই ছাত্ররা যে কথাটা বলছে, আমরা তো ইউনিভার্সিটি লেভেলে কথা বলি, তাদের ভিতরে একটা অহংকার এবং দাম্ভিকতা এসে গেছে যে সব আমরা করেছি। তা আমি নিজে তো বিপ্লবে গিয়েছি, আমার ছেলে মেয়ে গিয়েছে, তাহলে আপনি এখন কিংস পার্টি কেন করবেন? রাজনীতি করেন, আপনি 100 বার দল করেন, কিন্তু আওয়ামী লীগের এই যে নিজে বললেন কমিশনারদেরকে নিয়ে তারা দলে ঢুকাচ্ছে, এটা তো দুঃখজনক ঘটনা। এজন্য তো আর 5ই আগস্ট হয়নি। 5ই আগস্ট এই স্পিরিটটা নষ্ট করবার জন্য যদি এই ষড়যন্ত্র হয় শুধু ক্ষমতায় থাকবার জন্য, ক্ষমতা আসবার জন্য, তাহলে তো এটা বৃহৎ রাজনৈতিক দলগুলো মেনে নেবে না, আমরা কখনো মেনে নেব না। কারণ আমরা এই দলকে এই ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকারকে আমরা সাপোর্ট দিতে চাই। তিনি আমেরিকার নিরাপত্তা উপদেষ্টার সাথে কথা বলেছেন এবং নিরাপত্তা উপদেষ্টা বলেছেন যে আপনি চ্যালেঞ্জিং সময়ে ক্ষমতা গ্রহণ করেছেন, এবং ডক্টর ইউনূসও বলেছে চ্যালেঞ্জিং সময়ে আপনার আমেরিকার সহায়তা আমার জন্য একটি গণতন্ত্র উত্তরণের জন্য বিশাল কাজে লাগবে। তাহলে আমরা কি দেখি, এই ছাত্ররা এখন কিংস পার্টি করবে, কাদেরকে নিয়ে করবে? আওয়ামী লীগের কমিশনারদেরকে। এটা তো আমরা কখনো মেনে নিতে পারি না। আমরা বিরোধের একটা জায়গা আমরা দেখতে পাচ্ছি, বিরোধের জায়গা তারা তৈরি করছে, আমরা তো তৈরি করছি না। কারণ আপনি জানেন প্রফেসর ডক্টর ইউনূসের ইউনিভার্সিটিতে আমি শিক্ষকতা করছি। প্রফেসর ইউনূসের বিশ্বব্যাপী নেম, ফেম, ইন্টিগ্রিটি, ডিগনিটি আছে। উনি যে ডিগনিফাইড একটা ক্যারেক্টার সারা বিশ্বে তৈরি হয়েছে, এই যদি আয়োজনগুলো করে এবং কালক্ষেপণ করে, প্রফেসর ডক্টর ইউনূস বিতর্কিত হয়ে যাবে। এটা কিন্তু আমি চাই না। আমি এই জায়গায় বসে, আপনার এখানে বসে, আমি কখনো প্রফেসর ডক্টর ইউনূস বিতর্কিত হন এবং এটা আমি চাই না। তবে ডক্টর ইউনূসের ক্ষমতা থাকবার কোনো লিপ্সা নাই। তিনি বলছেন আমি দ্রুত নির্বাচন দিয়ে আমি আমার কাজে ফিরে যেতে চাই। সারা বিশ্বে উনি যে অবস্থান তৈরি করেছেন, এই তৈরির পেছনে উনি আবার চলে যেতে চাচ্ছেন। কিন্তু একটা গ্রুপ, ওনার পাশে একটা গ্রুপ তৈরি হয়েছে যে তারা ক্ষমতাকে প্রলং করবে, দীর্ঘায়িত। বিরতি নিয়ে আসবো। দর্শক, ইস্পাহানি, মির্জাপুর, জিরাওয়ার একটা বিরতি নেব, আমাদের সঙ্গে থাকবেন। বিরতির পর আবারও সবাইকে স্বাগত ইস্পাহানি, মির্জাপুর, জিরাওয়ারে। আমরা কথা বলছিলাম নির্বাচনী রোডম্যাপ ও রাজনৈতিক অস্থিরতা বিষয় নিয়ে। মোশাররফ আহমেদ ঠাকুর, আপনার কাছে আবারও ফিরতে চাই। 31শে ডিসেম্বরের মধ্যে নির্বাচন কমিশনের, সংস্কার কমিশনের রিপোর্ট দেওয়ার কথা রয়েছে। এরপর দলগুলো আসলে ঐক্যমতের ভিত্তিতে তাদের আলোচনা চালিয়ে যাবে। এই যে যারা এখন দ্রুত নির্বাচন চাচ্ছে, তারা আসলে ওই সময়টি থেকে আসলে সরকারকে নির্দিষ্ট করে কোনো সময়সীমা বেঁধে দেবেন কিনা? এখন এটা তো আমি আপনাকে বলছি যে বেঁধে দিবেন কিনা এটা ভবিষ্যৎ গণনা করে তো আর বলা যায় না। না, যেহেতু তারা এখনই আসলে একটা সময়সীমার কথা বারবার বলছেন। আমি বলছি যে এটা কোশ্চেনটা এরকম, বেঁধে দিবেন কিনা এটা তো তখন বোঝা যাবে যদি বেঁধে দেন। বাধ্যবাধকতার প্রশ্ন নাই না, তো এখানে আমি আপনাকে বলি যে সেটা হচ্ছে যে আমার মনে হয় না এখনও সরকার এবং রাজনৈতিক দলগুলির মধ্যে খুব দূরত্ব যে তৈরি হয়েছে তা না, এখনও ভালো জায়গায় আছে। তো আমি যেটা প্রফেসর শাহ আলমের বক্তব্যের মধ্য দিয়ে যেটা তৈরি হয়েছে, দেখুন যে এখানে ডক্টর ইউনূসের মধ্যে যে সরকারের ভিতর একটা সরকার কাজ করছে, সরকারের ভিতর একটা সরকার কাজ করছে, রাষ্ট্রের ভিতরে আরেকটা রাষ্ট্র কাজ করছে, এইরকম একটা ঘটনা আছে। আপনি দেখুন যে প্রতিটা সরকারে ইন্ডিভিজুয়াল রেসপন্সিবিলিটি এবং কালেকটিভ রেসপন্সিবিলিটি বলে একটি কথা আছে। ক্যাবিনেটে কালেকটিভ রেসপন্সিবিলিটি অ্যান্ড ইন্ডিভিজুয়াল রেসপন্সিবিলিটি, প্রত্যেকের ব্যক্তিগত রেসপন্সিবিলিটি এবং যৌথ দায়িত্ব বলে একটি কথা আছে। যৌথ দায়িত্ব এবং ব্যক্তিগত দায়িত্ব আপনি স্বপ্ন দেখতেই পারেন, বাট আপনি যখন মন্ত্রী পরিষদের সদস্য হবেন, আপনি তখন আর এই স্বপ্নটা পাবলিক করতে পারবেন না। আপনি পাবলিক করলে আপনি এটা যৌথ দায়িত্বের মধ্যে পড়বে, ব্যক্তিগত দায়িত্বের মধ্যে পড়বে। যেমন আমাদের উপদেষ্টা মাহফুজ আলম একটা স্বপ্ন দেখেছেন, তিনি 16ই ডিসেম্বর উপলক্ষে তিনি হিমালয়ের পাদদেশ থেকে একেবারে বঙ্গোপসাগর পর্যন্ত একটি রাষ্ট্র চান।
তাই না? আসলে ওই পোস্টটি আসলে কিন্তু ডিলিট করে দেওয়া এবং হয়েছে। আধা ঘন্টার মধ্যে তিনি এই পোস্টটা ডিলিট করে দিয়েছেন। কত বড় স্বপ্নের স্বপ্নটা কত বড়, স্বপ্নের অলিক কল্পনা। হ্যাঁ, স্বপ্নটা কত বড়, স্বপ্নের সাহসটা কত বড় যে তিনি আবার ডিলিট করে দিয়েছেন, যা বাস্তবে রূপায়িত হবে না। আমার কথা হচ্ছে যে আপনি দিলেন কেন? আপনি একজন মন্ত্রী, আপনি আবার ডিলিট করলেন কেন? আপনি দিচ্ছেন, আপনি স্ট্যান্ড করতেন যে আমি দিছি, আমি এটা একটা স্বপ্ন, এটা আমার স্বপ্ন, আমি একটি স্বপ্ন দেখি। ঠিক আছে, ডক্টর ইউনূস এটা সরকারের অন্যান্য উপদেষ্টারা একমত না, উনি রিজাইন করতেন, আমি রিজাইন করলাম। আমি আপনারা এই সরকারের অন্যান্য উপদেষ্টারা একমত না, আমি আই ডু রিজাইন। তাইলে সে একটা বড় নেতা হইতে পারতো, সিরাজুল আলম খান হয়ে যেত। তা করেন নাই, এই সাহসও নাই। তাইলে এই যে নতুন বন্দোবস্তের কথা বলেন, এইরকম এইরকম কি বলে প্ল্যান্ড আন্দোলনের নেতা, যার আধা ঘন্টা একটা স্ট্যাটাস রাখার ক্ষমতা নাই, তিনি নাকি প্ল্যান্ড একটা মুভমেন্ট করেছেন। আমরা বলছি স্পন্টেনিয়াস মুভমেন্ট, স্বতঃস্ফূর্ত মুভমেন্ট। আর ডক্টর ইউনূস তাকে পরিচয় করে দিয়েছেন তার নেতৃত্বে একটা প্ল্যান্ড মুভমেন্ট, মাস্টার মাইন্ড, হি ইজ মাস্টার মাইন্ড। তার নেতৃত্বে একটা প্ল্যান্ড মুভমেন্ট হচ্ছে পরিকল্পনা মতো। তাইলে সকল দেখুন, এইটা একটা মারাত্মক একটা কি বলে রীতিমতো একটা ব্লান্ডার করা হচ্ছে। তো একটা হচ্ছে যে এই যে ডক্টর ইউনূস তার ক্যাবিনেট কলিগ মানে উপদেষ্টা মাহফুজ আলমকে কি আজ পর্যন্ত জিজ্ঞেস করেছেন যে মাহফুজ, আপনি যে হিমালয় থেকে বঙ্গোপসাগর পর্যন্ত যে রাষ্ট্রের স্বপ্ন দেখলেন, এই হিমালয়ের পাদদেশ থেকে অন্যান্য রাষ্ট্র, এই দার্জিলিং, পশ্চিমবাংলা, এরা কি আপনার নেতৃত্বে আসতে চায়? আপনার নেতৃত্বে রাষ্ট্র গঠনে আসতে চায়? যে জবাবদিহিতার জায়গাটা আসলে কোথায় আসতে চায়? উনি জিজ্ঞেস করেছেন? জবাবদিহিতা নাই। বা বাংলাদেশের মানুষ কি ওনাকে বলেছে কখনো যে আমরা ওইসব রাষ্ট্র দখল করতে চাই? পূর্ব বাংলার 500 বছরের ইতিহাস, সে তো ইসলামিক হিস্ট্রির লোকটা, ইসলামিক হিস্ট্রির আমি 500 বছরের ইতিহাস আমি দেখি নাই যে কেউ পূর্ববঙ্গের মানুষ অন্যান্যদের ভূমি দখল করে রাষ্ট্র সম্প্রসারণ করতে চেষ্টা করেছে। আধিপত্যবাদের কোনো ইতিহাস আছে পূর্ব বাংলার মানুষের? তো বরঞ্চ দিল্লির আধিপত্যবাদের ইতিহাস আছে। তো এই জন্য আমি আপনাকে বলছি যে এই যে মাহফুজ আলমের যে এই বক্তব্যের যে জবাবদিহিতা, স্বচ্ছতা, এটা ডক্টর ইউনূস নিশ্চিত করতে পারেন নাই। এই কারণে আমি বলবো ডক্টর ইউনূসের সরকারের ভিতরে একটি সরকার আছে, এই সরকারটি দুর্বল। এই জন্য আমরা মনে করছি যে এই সরকারকে দ্রুত একটি নির্বাচন দিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকারের অবসান হওয়া উচিত, যে নতুন সরকারের মাধ্যমে একটি প্রতিনিধিত্বশীল এবং সরকারের জনগণের মালিকানা প্রতিষ্ঠিত হবে, জনগণের প্রতিনিধিত্ব প্রতিষ্ঠিত হবে, এমন একটি সরকার প্রতিষ্ঠিত হলে ডক্টর ইউনূসের ভাবমূর্তি রক্ষা পাবে। ধন্যবাদ অধ্যাপক শাহ আলম কিরণ। আপনি যদি মোশাররফ আহমেদ ঠাকুরের কথার প্রেক্ষিতে যদি কিছু বলতে চান। আমার কথা হলো, ইতিহাসের ছাত্র হিসেবে হিস্ট্রি রিপিট ইটসেলফ, ইতিহাসের পুনরাবৃত্তি ঘটে, কিন্তু এখান থেকে কেউ শিক্ষা নেয় না। শেখ মুজিব এবং শেখ হাসিনার প্রো ইন্ডিয়ান মুভমেন্ট এবং ইন্ডিয়ার কাছে আমাদেরকে, ইন্ডিয়ান হেজিমনির কাছে আমাদেরকে যে মাথানত করিয়ে রেখেছিল 16টি বছর, একসময় শেখ হাসিনাকে বলা হতো লৌহ মানবী, দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠ নারী। তাকে কিন্তু এই দেশের মানুষ অত্যন্ত ন্যাক্কারজনকভাবে বিদায় দিয়েছে। এখন প্রফেসর ডক্টর ইউনূস এর মতো একজন বিজ্ঞ, প্রাজ্ঞ, শান্তিতে নোবেল জয়ী, তার ভিতরে যদি এত রকম কথা হয়, উনি এক কথা বলবেন, উনার পাশে আরেকজন কথা বলবে, এখানে তো একজন স্ট্রেইট ফরওয়ার্ড লোক লাগবে, যে আপনি রোড ম্যাপ দিবেন। রাজনৈতিক দলগুলো অস্থির হয়েছে কেন? এখানে দুর্বিসন্ধি কাজ করছে বুঝতে পারার পরেই বিশেষ করে বিএনপি অস্থির হয়ে পড়েছে, যে তাড়াতাড়ি নির্বাচনের রোডম্যাপ জানাও, আমরা ইলেকশন করব, আমরা ক্ষমতায় যাব, আমরা দেশ পরিচালনা করব। আপনি দেখেন মূলা 90-র দশকে আমরা যখন ছাত্র ছিলাম তখন গরু খাইতো না, সেই মূলা এখন 80 টাকা, 60 টাকা, 50 টাকা। তাহলে প্রফেসর ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকারকে যেইভাবে আমরা সমর্থন জুগিয়েছি, ওনারা যদি এগুলার দিকে নজর না দিয়ে
ফ্যাসিবাদের শাস্তি কায়েমের দিকে নজর না দিয়ে, দেশ গঠনের দিকে নজর না দিয়ে ওনারা কতদিন ক্ষমতা থাকবে, কতদিন কিংস পার্টি করে এদেশে ক্ষমতা থাকবে, ওই ওয়েট, ওই ওজন আমাদের এই ছেলেদের মধ্যে নাই। তা আমি তাদেরকে বলবো, তোমরা দ্রুত আগামী 3 মাস 4 মাসের মধ্যে সংস্কার শেষ করে ফেলো। সংস্কার এমন কোনো বিষয় না যে এটা পাহাড় সম সংস্কার করতে হবে। জি, আমাদের হাতে সময় যৌক্তিক একেবারে কম। সংস্কার করে তারপরে আরেকটা নির্বাচনে প্রশ্ন যেতে আপনাকে আমি জিজ্ঞেস করতে চাই, খুব কম সময়ের মধ্যে যদি একটু বলতেন যে এই যে ছাত্রদের নতুন রাজনৈতিক দল, সেটি আসলে গতানুগতিক রাজনৈতিক যে গতানুগতিক যে ধারার রাজনীতি, সেটিতে আসলে পরিবর্তন আনবে কিনা? 30 সেকেন্ডের সময়ের মধ্যে না না, প্রশ্ন ওঠে না কিভাবে গতানুগতিক। আপনি বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, জামাত বলেন, তাদের ওয়ার্ড লেভেলে কর্মী আছে, ওখানে মিছিল মিটিং হয়। একজন এমপি প্রার্থী যদি আন্দোলন মিছিল ডাকে, সেখানে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়, মানুষ ঘর বাড়ি ছেড়ে চলে আসে ধানের শীষে ভোট দেওয়ার জন্য বিভিন্ন রাজনৈতিক প্ল্যাটফর্মে। এদের তো সেই প্ল্যাটফর্ম এখন তৈরি হয়নি। তো সুতরাং এদের কাজ হচ্ছে যে সংস্কার করা। এদের ক্ষমতা থাকবার চিন্তা মাথায় ঢুকছে কি জন্য, এটা আমার মাথায় ধরে না। মোশাররফ আহমেদ ঠাকুর, এই বিষয়ে আপনি যদি কিছু বলতেন 30 সেকেন্ড সময়ের মাঝে। আমি আপনাকে বলি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেছেন একটা ইনক্লুসিভ সোসাইটি, অন্তর্ভুক্তিমূলক সমাজ এবং রাষ্ট্র গঠনের জন্য বাংলাদেশে একটি সহনশীল অবস্থা তৈরি করা দরকার এবং এখান থেকে প্রতিহিংসা বিদায় করা দরকার এবং রাজনৈতিক সহনশীলতার মাধ্যমে তিনি একটি নতুন রাষ্ট্র কাঠামো গড়ে তুলতে চান, একটি সরকার ব্যবস্থা গড়ে তুলতে চান এবং এই সরকার ব্যবস্থার জন্য একটি প্রতিনিধিত্বশীল সরকার এবং নতুন নির্বাচন, একটা জেনুইন নির্বাচন দরকার। এটা বাংলাদেশের মানুষও মনে করে, আমরা মনে করি। জি, ধন্যবাদ আপনাদের দুজনকে, অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসবার জন্য। দর্শক, ইস্পাহানি মির্জাপুর জিরার আজকে শেষ করবো এখানে। আগামীতে দেখা হবে নতুন কোনো অতিথিদের সাথে, নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি সবাইকে।